শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা গিয়েছিলাম নেপালের হ্যাঙ্গিং ব্রিজ আর বুদ্ধা পার্ক দেখতে, আর এরপর আমরা গিয়েছিলাম একটা খুবই পুরানো মোনাস্ট্রিতে। আর এই মোনাস্ট্রিটা আমরা যে গাড়িতে করে নেপাল ঘুরেছিলাম সেই গাড়ির ড্রাইভার বলেছিলেন যে এটা নাকি অনেক বছর আগের একটা মোনাস্ট্রি, আর এখানেই ছিল গৌতম বুদ্ধের একটা বিরলতম মূর্তি। আর এই মূর্তিটা আবার কয়েক বছর আগে নাকি চুরি হয়ে যায়, আর সেই চুরি হওয়ার পরেই এখানকার আশেপাশের গ্রামবাসীরা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। এখনো পর্যন্ত এখানকার লোকেরা এই জায়গাটা খুবই পবিত্র বলে মনে করেন। আর এখানে যেহেতু আমরা যখন গিয়েছিলাম তারপরেই ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই এখানে বুদ্ধ পূর্ণিমার জন্য সমস্ত প্রিপারেশন চলছিল। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে কাঠের কিছু পুঁথি একটা কাপড়ে মুড়ে সেটা মাথায় নিয়ে এরা ঘোরে, আর এটাই এখানকার রিচুয়াল। আর আমরা যখন গিয়েছিলাম তখন ওখানকার কিছু লোক ওই পুঁথিগুলো আমাদেরও মাথায় ঠেকালো, আর এই রিচুয়ালসটা আমরা নিজেরাও দেখেছিলাম, কারণ বুদ্ধ পূর্ণিমার সময় আমরা এখানেই ছিলাম। এর মাধ্যমেই হয়তো গৌতম বুদ্ধের আশীর্বাদ পাওয়া যায়। দেখতে থাকুন বাকি ভিডিওটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। এরপর আমরা আবার চলে এসেছি নেপালের বর্ডারের কাছাকাছি, আর এখানেই আমরা গিয়েছিলাম পশুপতিনাথের মন্দিরে। নেপালের অনেকটাই ভিতরে একটা বড় পশুপতিনাথের মন্দির আছে, যেটাই কিনা বেশি বিখ্যাত। তবে এই মন্দিরটা ছোট, কিন্তু এখানেও রয়েছেন পশুপতিনাথ। এছাড়াও এখানে রয়েছেন বজরংবলী, রাম, সীতা, শ্রী বিষ্ণু, লক্ষ্মী, গণেশ, এরা সবাই। এই সব কিছু দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে প্রায় 3টে, আর আমাদের কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই আর আমরা দাঁড়ালাম না এখানে। এরপর আমরা মার্কেটটা একটু ঘুরে নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, যেটা কিনা লামাহাটা। লামাহাটায় আমরা ছিলাম গ্রিন ভিউ হোমস্টেতে, আর এই হোমস্টেতে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এই হোমস্টেটা আরও ভালো করে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর হোমস্টেতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরেই খেলাম গরম গরম ভাত। রাস্তায় যতই লোভনীয় ফাস্টফুড দেখি না কেন, এই হোমস্টের বিশেষত্বই হলো এখানকার ঘরোয়া রান্না আর ভীষণ ভালো ব্যবহার। আপনারা অবশ্যই কিন্তু লামাহাটা গেলে এই হোমস্টেতে থাকতেই পারেন। ওই দিন দুপুরের মেনুতে ছিল গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর ছিল স্যালাড, এটা হলো মাশরুম, আর ছিল বিনস, আলু এসব দিয়ে একটা তরকারি, এটা হলো ডিমের কারি। আর যেহেতু ছোট গুঞ্জন গিয়েছিল তাই ওর জন্য আবার আলাদা করে বয়েলড এগও রেখেছিল। আর সন্ধেবেলা আমরা খেলাম পেঁয়াজি আর চা। আর এখানকার সকাল সন্ধ্যের চাটা এত ভালো যে কি বলবো, আমরা তো চিনি ছাড়া লিকার চাই খেতাম। আর এরপর রাত্রে আমরা খেলাম রুটি, আর এখানে একটা মিক্সড ভেজিটেবল ছিল, তার মধ্যে ছিল গাজর, ফুলকপি, আলু এসব, আর ছিল চিকেন কষা। আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল তাই আমরা ঘরেই সব কিছু খেতাম, কিন্তু দুপুরবেলা আমরা অবশ্যই নিচে গিয়ে খেতাম। নিচে মানে কিচেনে, আর কিচেনের মধ্যে রয়েছে একটা ডাইনিং টেবিল, যেখানে একেবারে ঘরোয়া মতো করে খাবার সার্ভ করা হয়। আর এই হোমস্টের যারা মালিক তারাই কিন্তু এখানে রান্নাও করেন, খাবার সার্ভও করেন।
আর আপনার মনে হবে যেন আপনি বাড়িতেই রয়েছেন। আমাদের রুমের যে ব্যালকনিটা, এই ব্যালকনি থেকেই কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। রাতের এত খাবার আমরা খেতে পারিনি, আর ওখানে তো বেশ ঠান্ডাই ছিল, তাই কোনো খাবারই নষ্ট হয়নি। পরের দিন সকালে আমরা ভেবেছিলাম বেরিয়ে পড়বো সকাল সকাল, তাই ব্রেকফাস্ট দেওয়ার আগেই আমরা সবাই মিলে একটু চিকেন আর মুড়ি খেয়ে নিলাম। গুঞ্জনকে অবশ্যই সেরেগ্রো খাইয়েছিলাম। এরপর আমরা রেডি হয়ে গেলাম, আর আজ আমরা যাব দার্জিলিং। আমাদের গাড়ির আসার কথা আছে সকাল 8:30টায়। এটা হলো ঘুম মোনাস্ট্রি। চলুন ভিতরটা দেখে আসি। এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী অংশের সাথে। ধন্যবাদ।